15-র অর্ধেক, 15-র অর্ধেক তাহলে কত হবে? 14, 14.5 14.5, 14.5, হ্যাঁ 14.5। খেয়াল করেন, এটা বলতে হবে। কিন্তু কেউ যদি বলে যে 15-র মানে আপনার 15-র অর্ধেক মানে ঘড়িতে বাজে কিন্তু 14.5টা, 24 ঘন্টা আওয়ারে যেহেতু চলে, তো আমাদেরকে এভাবেই এখন শিখতে হবে। এবার বলেন তো 14টার অর্ধেক তাহলে কত হবে? 13.5 13.5। এরপরে আমরা শিখবো এটা আমরা কিভাবে বলবো, আগে এটা কমপ্লিট করে নিই। এবার 17-র অর্ধেক তাহলে কত হবে? 16 16.5, ভেরি গুড। 18-র অর্ধেক কত হবে? 17 17.5, ভেরি গুড। এবার 19-এর অর্ধেক কত হবে? 18 18.5। এবার বলেন 21-এর অর্ধেক কত হবে? 20 20.5। শুনতে যেমনই হোক আমরা এভাবেই শিখবো। 22-এর অর্ধেক কত হবে? 21 21.5, 21.5। আচ্ছা, এবার আসতেছি এই যে যেই জিনিসগুলো আমরা লিখলাম, এইগুলো যে আমি বাংলায় বললাম যে 15-র অর্ধেক 14.5, তাই না? এবার সেম জিনিসটা আমি বাংলায় লিখবো, যে তাহলে লিখবো যে, সরি জার্মান ভাষায় লিখবো, এসিস্ট হালফ, হালফ কি লিখবো, কি বলবো এবার বলেন তো দেখি? exist half 15, 15। এই জন্যই ওই নাম্বারটা আমি সামনে লিখছি, ওইটা বোঝানোর জন্য যে এইটার অর্ধেক হচ্ছে 14.5। তাহলে কেউ যদি আপনাকে বলে যে 2:30 বাজে, এটাকে তুমি ইনঅফিশিয়ালি বলো, তখন আপনি কি বলবেন? আপনি বলবেন এসিস্ট হালফ 15, মানে 2:30 বাজে। এইটা শেখানোর জন্যই সামনে নাম্বারটা লিখছি। হ্যাঁ, যে 15-র অর্ধেক কত? 14.5, 14-র অর্ধেক কত? 13.5, 17-র অর্ধেক 16.5। মানে আপনার ঘড়ির কাঁটায় যেই ঘন্টাটা বেজে 30 মিনিট, আপনি ঠিক তার পরের ঘন্টাটা বলবেন। এই জিনিসটা ফিক্স থাকবে, এসিস হাল্ব এই পর্যন্ত আপনার ফিক্সড। হ্যাঁ, এবার ঘড়িতে যদি 13:30টা বাজে, তাহলে এই হালবের পরে আপনি এর পরের ঘন্টার কাটাটা কি? 14টা, তাই না? 14 ওয়ার, 14 ওয়ার, ওইটা লিখে দিবেন, এসিস হাল্ব 14। বুঝতে পারতেছেন? আপু বুঝতেছি না তো। আচ্ছা, এই পর্যন্ত তো বুঝছেন যে 15-র অর্ধেক 14.5, 14-র অর্ধেক 13.5, এই পর্যন্ত তো আপনি নিজেই বললেন, তাই না? এবার যে কোনো ঘন্টা বেজে 30 মিনিট, ধরেন 5টা বেজে 30 মিনিট, এইটাকে আপনি কিভাবে বলবেন? শুরুতে ইনঅফিসিয়ালি, শুরুতে এসিস্ট হালব, এই পর্যন্ত ফিক্সড, এটা আপনাকে বলতে হবে যে 30 মিনিটের জন্য আপনি হাল বলবেন, এসিস্ট হালব পর্যন্ত বলছেন। এবার কি এসিস্ট হালব ফুনফ বলবেন নাকি এসিস্ট হালব জেক্স বলবেন? না, হালফ ফুনফ মানে 4:30। এই যে একটু আগে আপনি বললেন না 5-এর অর্ধেক কত? 4.5, 5-এর অর্ধেক 4.5, তাহলে 6-এর অর্ধেক কত? 5.5। মানে হচ্ছে, এটাকে আরেকটু সিম্পলি যদি চিন্তা করেন, ঘড়িতে যেটা বাজতেছে তার পরের ঘন্টাটা বলতে হবে এবার। তাহলে 5:30টার পরে ঘন্টার কাটা কোথায় যাবে? 6টায় যাবে, তাই না? মানে 8 মিনিট পর ঘন্টার কাটা তো 6টায় যাবে, মানে একদম টাই যদি ধরেন 6টায় যাবে, তাহলে এর পরের ঘন্টারটা বলতে হবে। তাহলে এসে সাল জেক্স। এবার বুঝলেন? হ্যাঁ, তো এবার বলেন তো দেখি এইটাকে কিভাবে বলবেন? exist half ফোন ফোন পাবে। অবশ্যই ফোন হবে। 4:30টার পরে ঘড়ির কাঁটা কোথায় যাবে? আধা ঘন্টা পরে 5টায় যাবে। হ্যাঁ, 5-এর অর্ধেক 4:30, 5-এর অর্ধেক 4:30, তাহলে এসে হাল ফোন পাবে। আচ্ছা, তো এবার বলেন তো দেখি এইটাকে কিভাবে বলবেন? এটাকে বলবো exist half কয়টা বাজবে? 7টার পরে কয়টা বাজবে? 8টা। এক্স্যাক্টলি।
তাহলে 8-এর অর্ধেক 7.5, তাহলে আপনাকে এবার কি বলতে হবে, কোনটার কথা বলতে হবে? জাস্ট মনে রাখবেন ঘড়িতে যেটা এখন বেজে আছে তার পরের পরের নাম্বারটা আপনার বলতে হবে। 7-এর পরে 8, তাহলে এবার আপনার কি বলতে 8 হবে? হ্যাঁ, জাস্ট পরের নাম্বারটা বলতে হবে, আর কিচ্ছু না। এসিস হাল্ফ এটা সবার জন্যই ফিক্সড, এসিস হাল্ফ সবার জন্য ফিক্সড, এটা আপনার বলতেই হবে। তার জাস্ট পরের নাম্বারটা বলবেন। এবার 9:30 বাজে, তাহলে 9-এর পরে কি আসে, নাম্বার হিসেবে কি আসে? 10 এক্স্যাক্টলি। তো এবার বলেন এটা কি বলবেন? এটা হবে তাহলে exist half cent হ্যাঁ, একদমই কঠিন না। জাস্ট আপনার জিনিসটা মনে রাখতে হবে যে আমি এর পরের ঘন্টাটা বলবো, এর পরের নাম্বারটা বলবো, আপনি ঘন্টাও বাদ দেন, এর পরের নাম্বারটা বলবো। তাহলে 10:30টার জন্য কি বলবেন? 10-এর পরে কি আসে? as হুম, elf তাহলে exist হ্যাঁ, half elf হাল্ফ এলফ, একদমই কঠিন না, ঠিক আছে? এইটা হচ্ছে ইনঅফিশিয়ালি কোনো কিছু বেজে 30 মিনিটকে বলতে হলে এভাবে বলে, এবং জার্মানরা এভাবেই বলবে আনফরচুনেটলি, ঠিক আছে? মানে ওরা ইনঅফিশিয়াল টাইমটা বেশি বলে। অফিসিয়ালি আমরা যেটা শিখছি সেটা খুব অফিস একদম ধরেন সরকারি অফিসগুলোতে আহ, ওদের কর্মকর্তারা আর কি মোটামুটি ব্যবহার করে, আবার নাও করতে পারে। কিন্তু তাছাড়া বেশিরভাগ আপনি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেবেন, যেটা মোস্টলি আমাদের লাগে, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, অথবা ধরেন আপনি কোথাও জব শুরু করবেন সেখানকার অ্যাপয়েন্টমেন্ট, ওরা এগুলোই বলবে, ইনঅফিশিয়াল বলবে। আচ্ছা, তো এটা তো গেল 30 মিনিট কিভাবে বলে, একটা ঘন্টা বেজে 30 মিনিট, সেটা আমরা শিখলাম। এবার আরো ছোট করে জিনিসটা আমরা শিখবো যে কোনো কিছু বেজে 15 মিনিট বা কোনো কিছু বাঁচতে 15 মিনিট, এইটাকে কিভাবে বলে। হ্যাঁ, তো যখন ঘড়িটাকে আমরা 2 ভাগে ভাগ করছিলাম, আর বাম পাশে আমরা বলছি যে ফর বসাবো, আর ডান পাশে নাক বসাবো। তো 15 মিনিটকে জানি কি বলে, ফিয়ারটেলিস্টুন্ডে, তাই না? 15 মিনিট ফিয়ারটেলিস্টুন্ডে। তো যখন আপনি ঘড়ির সময় বলবেন তখন স্টুন্ডে এই কথাটা উল্লেখ করার প্রয়োজন নাই, শুধু 15 মিনিট হলে ফিয়ারটেলিস্টুন্ডে। আর যখন ধরেন 9টা বাজতে 15 মিনিট, 10টা বাজতে 15 মিনিট, 11টা বাজতে 15 মিনিট, তখন শুধু ফিয়ারটেলটা বললেই হবে। হ্যাঁ, তা আচ্ছা, ফিয়ারটেল তো আমরা বললাম, এবারে কি লিখবো? ফিয়ারটেল ফর আক্ট, মানে 8টা বাজতে 15 মিনিট। এবার বলেন তো দেখি, 8টা বাজতে 15 মিনিট মানে ঘড়িতে কয়টা বাজে? আটটা 45 ব্যাট, বাংলায় জিজ্ঞাসা করছি, বলতে পারলেন না। 8টা বাজতে 15 মিনিট, তাহলে ঘড়িতে কয়টা বাজে? 8:45 বাজে। এক্স্যাক্টলি 7:45। তার মানে এখানেও কিন্তু আপনাকে কি করতে হইতেছে, আপনাকে ওই পরের সংখ্যাটা, পরের নাম্বারটা বলতে হইতেছে। মানে ঘড়িতে বাজে 7:45। হ্যাঁ, আবার এই জিনিসটা আমরা বুঝি, এইটা কিন্তু মনে রাখবেন খুব ভালোভাবে, এটা যেন ভুল না হয়। যেটা বেজে 30 মিনিট ঠিক তার পরের নাম্বারটা বলবেন। এসিস্ট হাল্প সবার জন্য ফিক্সড। এবার যখন আমাদের ঘড়িতে বাজে 7:45, এটাকে আমরা অফিসিয়ালি কিভাবে বলি? অফিসিয়ালি মানে স্ট্যান্ডার্ড ভাবে। exist half না, এটা হাল্প তো না। Es আমি ist অফিস 7 Uhr হ্যাঁ 45. আগে হ্যাঁ, অফিসিয়ালটা শুনতে চাই। এটা আমরা শিখছি, ঠিক আছে? এটা আমরা শিখছি এবং আমরা বলার সময় এভাবেই বলবো, আমরা এভাবে বলবো, ওরা যেমন খুশি তেমন বলো। কিন্তু ওরা যখন বলবে হরেনের সময়, আপনি কিন্তু বুঝতে পারবেন না যদি আপনি ইনঅফিসিয়ালটা না জেনে থাকেন। এটা আপনি বলতে পারবেন, এটা আমি কনফার্ম শিওর। হ্যাঁ, কিন্তু ইনঅফিসিয়ালটা আমাদের হরেনের জন্য লাগবে। তো এবার এটা গেল অফিসিয়াল ভার্সন। এটা ইনঅফিসিয়াল ভার্সন, এই যে কেবলই যেটা বললাম, আমরা বাংলায় বলি না, বাংলায়ও কিন্তু আমরা 2 ভাবে বলতে পারি। যেমন আমি এইমাত্র বললাম যে এখন ঘড়িতে 7:45, আবার আমি বলতেছি 8টা বাজতে 15 মিনিট বাকি আছে। তার মানে কি, ঘড়িতে বাজতেছে কত? 7:45, তাই না? কিন্তু আমি বাংলায় কি বললাম? 8টা বাজতে 15 মিনিট বাকি। আমি বাংলায়ও যখন বলছি, আমি কি 7 উল্লেখ করছি নাকি 8 উল্লেখ করছি? অথচ ঘড়িতে বাজতেছে তো 7:45, আমি কিন্তু 7 সংখ্যাটা উল্লেখই করি নাই। আমি কি বলছি?
8টা বাজতে 15 মিনিট, মানে তার পরের নাম্বারটাকে নিছি, তাই না? এবারও আমার তাই করতে হবে। তো 45 থেকে 60-এ, মানে ঘড়ির কাঁটা 8-এ যাইতে 15 মিনিট বাকি থাকে। তো 15 মিনিটকে বলে ফিয়ারটেল। ফিয়ারটেল স্টুন্ডে বলে, সেখান থেকে আমরা ফিয়ারটেল নিব। এবার যেহেতু ঘড়ির কাঁটাটা বাম পাশে আছে, 7:45 থেকে 8টা বাজতে কিন্তু ঘড়ির কাঁটাটা কোথায় থাকে? মিনিটের কাঁটাটা বাম দিকে থাকে, তাই না? মিনিটের কাঁটাটা চিন্তা করেন যে কোথায় আছে। এবার 7:45 বাজতেছে, তাহলে মিনিটের কাঁটাটা কোথায় আছে? বামে আছে না ডানে আছে? বামে আছে। বাম। তো বামে থাকলে আমরা ফর লিখবো, লিখলাম। ঠিক এর পরের নাম্বারটা লিখে দিব, ইট ইজ ফিয়ারটেল ফর 8। ঠিক আছে, এবার খেয়াল করেন সেম জিনিস, যদি ঘড়িতে বাজে 8:15, এইটাকে আমরা অফিসিয়ালি কিভাবে বলি? অফিসিয়ালি আপনারা পারেন যেটা, Es ist 8 Uhr 15. হ্যাঁ, es ist 8 Uhr 15. হ্যাঁ, এটাকে অফিসিয়ালি। এবার আমরা বাংলায় মানে ঘড়ির কাঁটাটা এবার কোথায় আছে? এবার কি আগের মতো, মানে মিনিটের কাঁটাটা আর কি, মিনিটের কাঁটা নিয়ে কথা হচ্ছে আমাদের আসলে। মিনিটের কাঁটাটা এবার কোথায় আছে? বামে আছে না ডানে আছে? এখন ডানে আছে। ডানে আছে, তাহলে ফিয়ারটেল নাক হবে। ঠিক আছে, ফিয়ারটেল নাক। এবার আমরা বাংলায়ও কিন্তু এভাবেই বলি যে 8:15 অথবা 8:15। আমি কিন্তু নাম্বার চেঞ্জ করি নাই এইখানে। এই নাম্বার ক্ষেত্রে জার্মানের সাথে বাংলার নাম্বারের ক্ষেত্রে বিশেষ করে প্রচুর মিল আছে, মানে ওরা একই রকম জিনিস, একই রকম থিওরি ফলো করে। যেমন আমি 8:15 বলতেছি, অথবা বলতেছি 8:15, আমি কিন্তু এক্ষেত্রে নাম্বারটা 8ই রাখছি। আমি নাম্বার কিন্তু এক্ষেত্রে চেঞ্জ করি নাই, তাই না? তো ফিয়ারটেল নাক 8ই হবে। ফিয়ারটেল ফর 8 মানে 8:15। ফিয়ারটেল নাক 8 মানে 8:15। বুঝা গেছে? ফিয়ারটেল ফর যখন মিনিটের কাঁটাটা বাম দিকে, ফিয়ারটেল নাক যখন মিনিটের কাঁটাটা ডান দিকে। এবার যদি আমি বলি 9:15, এটা কিভাবে বলবেন? ইনঅফিসিয়ালি। ঠিক আছে, আর হচ্ছে 10:45, চিন্তা ভাবনা করে বলবেন, কুইক বলার দরকার নাই। প্রথমটার ক্ষেত্রে হবে es ist Viertel nach 15. না, খেয়াল করেন এখানে নাম্বার, ঘন্টার কাঁটা কোনটা? 9. হ্যাঁ, ফুনসেন। তাহলে কেন আসলো ফুনসেন না? Oh, sorry, 9. হ্যাঁ, অ্যাসিস্ট, Es ist Viertel Viertel nach 9. হ্যাঁ, নাক 9, তার মানে 9:15। তারপরেরটা তারপর হচ্ছে 10:45, তাহলে এটা হচ্ছে গিয়া es ist Viertel vor 11. ফর 11, হ্যাঁ, মানে 11:15 বাকি আছে। আচ্ছা, নেক্সট একটা রুমা আপু বলবেন। বলেন দেখি এটা কিভাবে বলবেন? রুমা আপু না পারলে শিবলি ভাই বলবেন। আচ্ছা, আমাদের একটু সময় দাও। হ্যাঁ, অবশ্যই সময় নেন, সমস্যা নেই। কনসেপ্টে ক্লিয়ার হওয়া বেশি জরুরি, আপনি কত কুইক বলতেছেন সেটা বেশি জরুরি না। এক সময় পারবেন কুইক বলতে। আপনি ঘড়িটা চিন্তা করেন, আর চিন্তা করেন ঘড়ির মিনিটের কাজ আছে। হ্যাঁ, Es ist Viertel vor 13. sehr gut, ভেরি গুড, হ্যাঁ, কারেক্ট। বুঝতে পারছেন কিভাবে করে এই জিনিসটা? এটা একটু বুঝতেছি। বুঝতেছেন, বুঝবেন।
প্রত্যেকটা ঘন্টাকে এভাবে করে হোমওয়ার্ক করবেন। ঠিক আছে? কিভাবে করবেন কাইন্ডলি দেখে রাখেন, পরে বলবেন না যে আপু আপনি কোনো হোমওয়ার্ক দেন নাই। কিভাবে করবেন, ধরেন ঘড়ির কাঁটা যদি আপনি রাত 12টা থেকে ক্যালকুলেট করেন, তো রাত 12টাকে জার্মানরা নুল উয়ার বলে। ঠিক আছে? নুল উয়ার, এটা নুল, জিরো। ঠিক আছে? তো এটা বলার প্রয়োজন পড়বে না কোনোদিনও কারো কাছে, আনলেস সে আপনার ফ্রেন্ড। তো রাতের যে 1টা বাজে ওইটা হচ্ছে 1, এখান থেকে শুরু। এবার আপনি 1টা বাজে এটাকে অফিসিয়ালি কিভাবে বলে, ইনঅফিসিয়ালি কিভাবে বলে, সেমই বলে, কারণ এখানে কোনো ওই ভাঙাচোরা নাই, সো এটা সেম থাকবে। এবার রাত 1:30টাকে আপনি কিভাবে বলবেন, 1:45 কিভাবে বলবেন, তারপরে বাজবে 2টা, তারপরে বাজবে 2:30, এভাবে করে একদম পুরো 24 ঘন্টা। হ্যাঁ, এগুলো কি অফিসিয়ালি না অফিসিয়াল বা অফিসিয়াল আপনি পারবেন, আপনি ইনঅফিসিয়ালটা লিখবেন খাতায়, হোমওয়ার্ক যেটা আমি আজকে শিখাইতেছি সবগুলোর। ঠিক আছে? কিছু কিছুর ইনঅফিসিয়াল হয় না, যেমন এই যে যেমন 1 মানে ঘন্টার কাঁটাটা আর মিনিটের কাঁটাটা যখন এক্সাক্ট ওই ঘন্টাটা বাজে, ওইটার ইনঅফিসিয়াল আর অফিসিয়াল সেম, কিন্তু যখন এই যে 1:30 বাজে, 1:45 বাজে, 1:55 বাজে, এইগুলো আবার অফিসিয়াল আর ইনঅফিসিয়াল আলাদা। তো আপনারা পুরোটাই লিখবেন একদম 1 থেকে 24 আওয়ার পর্যন্ত, মানে 1 থেকে 23টা পর্যন্ত। জার্মানরা যেহেতু 24 ঘন্টা ফরম্যাটে চলে, সো 1 থেকে 23 ওয়ার পর্যন্ত যতগুলো এইরকম হবে, 1:30, 45, হ্যাঁ, তারপরে 15, সরি এখানে আমি আরেকটা জিনিস মিস করছি, 1:15, হ্যাঁ, এইভাবে করে 15 মিনিট অন্তর অন্তর কিভাবে ইনঅফিসিয়াল বলে পুরোটাই লিখবেন 23টা পর্যন্ত, তাহলে আপনার বিষয়টা খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে আর ভুল হবে না। তো এইটা গেল এরকম। এবার আসতেছি আমরা যখন ধরেন 7টা বাজতে 10 মিনিট বাকি আছে, অথবা 7টা বেজে 10 মিনিট, হ্যাঁ, তখনও কিছু একটা বলা যায়। অথবা আরেকটা জিনিস হচ্ছে যখন আপনার 5 মিনিটের থেকে কম সময় আছে, মানে ধরেন এই যে যেই মিনিটের কাঁটাটা এটা 55 ক্রস করে গেছে, কিন্তু আবার 60-এ পৌঁছায় নাই, ওই যে মাঝখানে যে 4 মিনিট আছে ওইটা খুবই শর্ট ডিফারেন্স না, মাত্র 4 মিনিটের ডিফারেন্স, এটা কিন্তু খুবই শর্ট ডিফারেন্স। এইখানে আরেকটা কথা বলে, জাস্ট এই দুটো শিখলেই আর কিছু নাই বেসিক্যালি শিখার। তো দেখেন যখন ঘড়িতে মনে করেন যে এখন 7টা বাজতে, এই যে এই ঘড়িটাতে যেটা আমি দেখাচ্ছি এটাতে 7টা বাজতে 10 মিনিট বাকি আছে, তাই না? খেয়াল করেন 7টা বাজতে 10 মিনিট বাকি আছে। এইটাকে আবার ওই যে ওইভাবেই বলবেন, একটু আগে যেভাবে শিখাইলাম না, এই যে যেমন ফিয়ারটেল ফর এলফ বলতেছেন, হ্যাঁ, এই যে যেমন 10:45-কে কি বলতেছেন, এস ইজ ফিয়ারটেল ফর এলফ, মানে 11টা বাজতে 15 মিনিট বাকি। এটাকে যদি আমি বাংলায় করি, তাহলে এবার যদি সেম জিনিস একই ঘন্টা দিয়ে যদি আমি দেখাই, যদি এরকম থাকে, মানে আপনার ঘড়িতে বাজতেছে 10:50, ঠিক আছে, 10:50 বাজতেছে, তাহলে কি 11টা বাজতে 10 মিনিট সময় বাকি আছে না? তখন কিভাবে বলবেন, এস ইজ সেন ফর, তারপর কি বলবেন, সেন ফর 50টা বাজে এল বাংলায় চিন্তা করবেন, কারণ ওই যে বললাম বাংলার সাথে প্রচুর মিল আছে। আমি 10:50 বাজে, এটাকে আমরা বাংলায়ও কিন্তু এভাবেই বলি না অফিসিয়ালি, যে 11টা বাজতে 10 মিনিট বাকি আছে, তাই না? মানে ওইটাই বলবেন, আপনি নাম্বারটা বলবেন বাংলায় হচ্ছে 10 মিনিট কম 11টা, তাহলে 10 মিনিট কম 11টা, হ্যাঁ 10 মিনিট কম 11টা, তাহলে 10 এর জন্য সেন, 11টা বাজতে 10 কমের মিনিট জন্য বাকি, হচ্ছে আমরা ফর, অনেকভাবেই বলি। 11 এর জন্য হচ্ছে এলফ। এক্স্যাক্টলি, মিনিটের কাঁটা যখন বাম দিকে তখন ফর, যখন ডান দিকে তখন নাক। এবার যদি 11টা বেজে 10 মিনিট হয় তাহলে কি বলবেন, সেম জিনিসই কিন্তু, কি বলবেন, এসিস্ট সেন নাক সোলফ। এক্স্যাক্টলি, সেন নাক, না না না, নাকের জন্য ওই পরের নাম্বারটা নিতে হয় না, নাকের জন্য এক্সাক্ট নাম্বারটা, যেমন আমরা বাংলা চিন্তা করবেন যখন একটু কনফিউশন হবে, বাংলা চিন্তা করবেন, দেখেন আমরা বাংলায় কি বলি, 11টা বেজে 10 মিনিট, তাই না? এটাই বলবেন, তাহলে এসি সেন নাক এলফ, সেন নাক এলফ, হ্যাঁ, শুধুমাত্র যখন মিনিটের কাঁটাটা বাম দিকে আছে তখন পরেরটা বলতে হবে, তখন আমরা পরের নাম্বারটা নেই, ডান দিকে থাকলে নেওয়ার প্রয়োজন পড়ে না, ঠিক আছে?
এটা খাতায় লিখে রাখতে পারেন। আচ্ছা, তো এটা গেল হচ্ছে বলছিলেন হ্যাঁ, মিনিটের কাঁটাটা যদি বাম দিকে থাকে তখন আমরা বলার জন্য আমরা পরের নাম্বারটা নেই। যেমন এই যে 10টা 50, আপনি চোখ বন্ধ করে চিন্তা করেন যে 10টা 50 যখন বাজতেছে তখন মিনিটের কাঁটাটা কোন দিকে আছে? ঘড়িকে 2 ভাগে ভাগ করলে বাম দিকে আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এবার আমরা যে নাম্বারটা নিব লেখার সময় ওইটা হবে 10-এর পরের সংখ্যাটা 11। তাহলে এস ইজ সেন ফর 11। কিন্তু যখন মিনিটের কাঁটাটা ডান দিকে আছে তখন এগুলো কিছুর প্রয়োজন পড়ে না, যেই নাম্বারটা আছে ওই নাম্বারটাই, মানে 11টা 10 বাজলে 11টা 10ই আমরা নিব। এস ইজ সেন না 12, মানে 11টা বেজে 10 মিনিট। ঠিক আছে, এবার বুঝতে পারছেন? হুম, আচ্ছা, এবার ওই যে যে ছোট্ট সংখ্যাটা, ছোট্ট ডিফারেন্সটার কথা বলছিলাম, ঘড়ির দিকে খেয়াল করেন। যে ধরেন 55 ক্রস করে গেছে, হ্যাঁ, ধরেন 6টা 55 ক্রস করে গেছে কিন্তু 7টা এখনো বাজে নাই। তার মানে এ আছে ওই যে মাঝখানে, হয় 52-তে আছে ঘড়ির কাঁটা, না হয় 53-তে আছে, নাইলে 54-তে আছে, মানে 3 মিনিটের হয়তো ডিফারেন্স আছে। এই জায়গাতে কোথাও একটা আছে। হ্যাঁ, তো এখন এইটাকে আমরা কি বলি? এটাকে বলি কোর্স ফর জিবেন, মানে কোর্স ফর এর পরে ওই পরের নাম্বারটা, কারণ মিনিটের কাঁটাটা বাম দিকে আছে। তো কোর্স মানে কি? শর্টলি বিফোর 7। এই শর্টলি সংখ্যাটা কিন্তু আপনি এই পুরোটা টাইমের জন্য ব্যবহার করতে পারবেন না, শুধুমাত্র যখন 51 ক্রস করে গেছে, 55 ক্রস করে গেছে কিন্তু 60-এ পৌঁছায় নাই, ওই যে মাঝখানের এই যে জায়গাটাতে কোথাও একটা জায়গাতে ঘড়ির কাঁটা আছে। তো আপনি এক্সাক্ট ওইভাবে না বলে ইনঅফিসিয়ালি ওরা কি বলে যে মানে এই তো বেজে যাবে, এখনই 7টা এখনই বাজবে, একটু বাকি আছে। এই একটুটা হচ্ছে কোর্স, ঠিক আছে? একটু বাকি আছে, একটু হচ্ছে ওই যে 55 ক্রস, কিন্তু আবার টাইমলি একদম এক্সাক্ট টাইমে পৌঁছায়ও নাই, ওই 3 মিনিটের মধ্যে মানে কোথাও এটা একটা হচ্ছে ওই জায়গায় আছে। 2-1 মিনিট আগে থাকলে আমরা বলি না প্রায় প্রায় 7টা এক বাজে। মিনিট আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রায় 7টা, তাই না? আমরা বাংলায় ভেবে বলি যাই তো প্রায় 7টা বাজে। তো প্রায় 7টা মানে কি? 7টা কিন্তু এখনো বাজে নাই। হ্যাঁ, কিন্তু আবার 6টা 55ও বাজে না, ওইটাও ক্রস করে গেছে। আবার 7টাও মিনিটের কারণটা পৌঁছায় নাই, ছোট্ট একটা রেঞ্জের মধ্যে আছে, এই জায়গাটাতে আছে। তখন আমরা এটাকে বলবো কোর্স। ঠিক আছে, কোর্স ফর দিবেন, কোর্স নাক দিবেন। যদি মিনিটের কাঁটাটা বামে থাকে তাহলে ফর বলি, ডানে থাকলে নাক বলি, সেম জিনিস। কোর্স ফর দিবেন, কোর্স নাক দিবেন। বোঝা গেছে রোমা আপু? আপু টাইমের কি আরো কোনো মারপ্যাচ আছে না এখানেই শেষ? না না, এটাই শেষ। এটাই শেষ। কোর্স যদি না মনে থাকে, মনে না থাকলেও চলবে, আপাতত পরীক্ষার জন্য কোর্স বলে না ওরা, এত খারাপ না ওরা। তাহলে আপনাকে বাদ দিন। আচ্ছা ঠিক আছে, আপনি যতটুকু মনে রাখেন তাই হবে, এটা আসলে আসবে না। আর তারপরেও আমি সাজেস্ট করব মনে রাখতে জিনিসটা। হ্যাঁ, মনে রাখতে বিষয়টা। আচ্ছা, সমস্যা নেই। এটাই এটা কি একদম মানে B1 B2 পর্যন্ত কি ঝামেলা, টাইমের ঝামেলা এতটুকুই, এর বাইরে তো আর কিছু বলে না নাকি? না, এর বাইরে আর কিছু বলতে হবে না। গড সাই টাং। বাপরে এর বাপ, বাইরে আর এটা নাই। এটা তো লিসেনিং এ বুঝতে গেলে দম বাইরে যাবে মনে হচ্ছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। এই জন্যই আপনাকে এইটা এত প্যারা নিয়ে শিখতে হবে, কারণ লিসেনিং এ বলবে অফিসিয়াল বা বলবে ইনঅফিসিয়াল, থাকবে হচ্ছে অফিসিয়াল। মানে যদি ইনঅফিসিয়াল বলে অফিসিয়াল থাকবে, অফিসিয়াল বলে ইনঅফিসিয়াল থাকবে, মাস্ট। সেম জিনিস কখনোই থাকবে না, কারণ ঘড়ি চিনেন কিনা জার্মান ল্যাঙ্গুয়েজে এইটা A1-এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঘড়ি, নাম্বার, প্রাইস, এইগুলো আপনারা জানেন কিনা এইটা ওদের ভেরিফাই করা A1-এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এই জন্যই এটা এত প্যারা নিয়ে শেখানো আর কি। না হলে ধরেন শুধু অফিসিয়াল শিখাই তো ছাড়িয়ে দিতে পারতাম, তাই না? যদি প্রয়োজনই না পড়তো, কিন্তু ওটা ওরা ভেরিফাই করবে হরেনের মধ্যে যে। আচ্ছা, নাম্বার কথা ঠিক আছে। বলছেন, ওই যে হ্যাঁ, বলেন কোনগুলো না বলেন কোনটা? হোমওয়ার্ক? না না, ওই যে বললো না যে A1 এর জন্য যে প্রাইস, কোরিক টাইম, নাম্বার, হুম, হ্যাঁ, মানে এগুলাই আর কি আসতে পারে, বা যে কোনো মানে একটা আসতে পারে কোশ্চেন না, থাকতে পারে। আসবে। তিনটা জিনিস, তিনটা জায়গা থেকে আপনার হরেনের মধ্যে একটা প্রশ্ন কমন আসবে, সেটা হচ্ছে
টাইম মানে ঘড়ির টাইম, অথবা প্রাইস কোনো কিছুর দাম, অথবা নাম্বার, এই তিনটা থেকে আসবেই, থাকবেই আপনার A1 একটা কোশ্চেন। একাধিকও থাকতে পারে হরেনের মধ্যে, ঠিক আছে? আবার অনেক সময় সাইবেনে টাই লাইনসেও থাকে। তাই আপনার নাম্বার জানাটা অনেক বেশি জরুরি। নাম্বার, আপনি নাম্বার জানলে বাকিগুলো এমনিই পারবেন। প্রাইস কিভাবে বলে, আর টাইমটা একটু কমপ্লিকেটেড, কিন্তু তার জন্য কিন্তু আপনার নাম্বার লাগতেছে। নাম্বার ছাড়া আপনি টাইম বলতে পারবেন না, তাই না? তো ওইটা শেখার যে টেকনিকটা, সেটা আমরা আজকে শিখলাম। তারপর আপনারা হোমওয়ার্ক করেন। যদি মনে হয় যে তারপরেও একটু ঝামেলা হচ্ছে, ওটা আমরা দেখবো, সমস্যা নেই। আচ্ছা, এবার দেখেন, আপনাদেরকে এর আগে আমি 2-1টা প্রিপোজিশন দেখাইছিলাম, তাই না? কোনটা কোনটা দেখাইছিলাম জানি? ফুবডব অ্যাকুজেটিভ প্রিপোজিশন দেখাইছিলেন। না, এমনি আলাদাভাবে কোনো প্রিপোজিশন দেখাইছি? 2-1টা প্রিপোজিশন খুব সম্ভবত নাক দেখাইছি। নাক দেখাইছিলেন, আচ্ছা আচ্ছা, দেখো আউস আজকে দেখাইছিলেন। শিখাবো এটা। আজকে শিখাবো এই যে ঘড়ির টাইম বলতেছেন না, ঘড়ির টাইম বললেন 6:30, 5:30, 6:30, মানে যে কোনো টাইম যেটা বলতেছেন। তো আপনার যদি এরকম বলতে হয় যে আমার 7:30টায় একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, তখন আপনার একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে। আমি এটাকে আগে ইংরেজিতে লিখি। অ্যাপয়েন্টমেন্ট অ্যাট, দেখেন ইংরেজিতে আমরা অ্যাট লিখি না? হ্যাঁ, ইংরেজিতে কিন্তু আমরা অ্যাট লিখি। তাহলে জার্মান ভাষায়ও ডেফিনেটলি এখানে কোনো প্রিপোজিশন আসবে। তো সবসময় মনে রাখবেন যে এখানে ও ক্লক বসে ইংরেজির ক্ষেত্রে, sorry, ইংরেজিতে ও ক্লক জার্মানিতে ওয়ার বসবে। আর এই অ্যাটের জন্য, টাইমের জন্য ফিক্সড একটা প্রিপোজিশন আছে, ফিক্সড, একদম নো চেঞ্জ। সেটা কি? সেটা হচ্ছে ঠিক আছে? তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমি এখন লিখতে চাই, তাহলে আমি কি লিখবো? Ich habe einen Termin um 9:30 Uhr। আমি এভাবেও লিখতে পারি, অথবা আমি কিভাবে লিখতে পারি যদি আমি ইনঅফিশিয়ালি বলতে চাই? বলতে পারি 9:30 বাজে। তাহলে এটাকে আমি কি বলতে পারি? জাস্ট এই নাম্বারটাকে বলতে হবে, হালব। এক্স্যাক্টলি, হাল্প। ঠিক তার পরের নাম্বারটা, ঠিক সবসময় মনে রাখবেন যেটা আছে তার পরের নাম্বার। হালব সেন। এক্স্যাক্টলি, যে এইটা মাথায় রাখলে আর ক্যালকুলেট করার প্রয়োজন পড়বে না। 9 আছে, আচ্ছা 9:30 আছে, তাইলে হালবের পরে আমি 10 বলবো। আপু এখানে আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যদি এখানে আমি যদি ওই যে ফর নাক দিয়ে বলি হবে? ফর নাক দিয়ে কখনোই হবে না, কারণ ওইটা খুব শর্ট ডিস্টেন্সের জন্য প্রযোজ্য। ওইটা হচ্ছে 15 মিনিটের সময় বলতে হবে, তাই না? হ্যাঁ, আপনি 14 মিনিট পর্যন্ত বলতে পারবেন, মানে 1 থেকে 14 পর্যন্ত 1 থেকেও না, কারণ 1 থেকে 4-এর জন্য আবার কোর্স ব্যবহার হয়। তবে আপনি 1 থেকে 14 পর্যন্ত তারপরেও ব্যবহার করতে পারবেন, কিন্তু যখনই 15-তে আসবে তখন আর 45-এ আসবে, তখনই ফিয়াটেল হবে, এয়ারটেল হয়ে যাবে। ঠিক আছে? আর ওইটা ক্রস করে যখন আপনার 30-এ যায় পৌঁছাবে, তখন আবার ওই যে হালব হবে, ঠিক আছে? তাহলে এই সেম জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি? Ich habe einen Termin um 9:30 Uhr, অথবা Ich habe einen Termin um 9:30 Uhr। আচ্ছা, তাইলে টাইম যদি এরকম হয়, ধরেন 9:36, এটা তো আমি হালবো বলতে পারবো না, ফিয়াটেল বলতে পারবো না, বা হচ্ছে এটাকে কোর্সও বলতে পারবো না। ইনঅফিশিয়ালি বলা যায় না, এটাকে আপনি ওই জেকসন ড্রাইজিস অফিশিয়ালি আমাদের অফিসে রেগুলার যেভাবে ঠিক আছে? হ্যাঁ, রেগুলার যেভাবে বলেন সেভাবে বলবেন। শুধুমাত্র এক্সেপশনালি কোনগুলোতে বলে সেগুলোই পড়তে হবে। আমরা শিখছি বা বইতে শিখাইছে বা শিখতে হয় আর কি। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে কইবে, আমরা আর হচ্ছে নাই। 30-এ অর্থাৎ হালবেটটা শিখবো, তারপর হচ্ছে 15 থেকে হ্যাঁ। ফিয়াটেলের 15 ফর আর নাক এখানে, 45 শিখবেন, 10 শিখবেন, আর হচ্ছে ওই যে আর শর্ট কোর্স, লিস্ট ক্রস করতে কিন্তু সাইডে পৌঁছায় নাই। কোর্সেরটা, হ্যাঁ, হ্যাঁ 1 2 3 হ্যাঁ। 4টা টপিক। ওইটা শিখবেন। হ্যাঁ, তো Ich habe einen Termin um 9:30 Uhr। Ich habe einen Termin um 9:30 Uhr আর Ich habe einen Termin um 9:30 Uhr একই কিন্তু, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে অ্যাট কিসের জন্য ইংরেজিতে ব্যবহার হয় বলেন তো? টাইমের জন্য, তাই না? ঠিক একই জিনিস জার্মান ভাষায় যখন আপনি টাইম বলতে যাবেন, তখন আপনি কোন প্রিপোজিশন ব্যবহার করবেন? তাহলে ঘড়ির কাটার জন্য মনে রাখবেন, ঘড়ির টাইমের জন্য এবার আসতেছি আরেকটা প্রিপোজিশন, সেটা হচ্ছে যেমন আই
have an appointment on Monday. ইংরেজিতে আমরা কি বললাম? অন বললাম, তাই না? জার্মান ভাষায় কি বলবো? আম বলবো। Ich habe einen Termin am Montag. তাহলে এবার বলেন তো দেখি, আমার শুক্রবারে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, এটা আমরা কিভাবে বলবো? Ich habe einen Termin am Einen Montag. Termin am Freitag. sehr gut. আমার শনিবারে একটা টার্মিন আছে, এটা কিভাবে বলবো? Ich habe einen Termin am Samstag. আমার রবিবারে একটা টার্মিন আছে, এটা কিভাবে বলবো? Ich habe einen Termin am Sonntag. আচ্ছা, আমার মঙ্গলবারে একটা টার্মিন আছে, এটা কিভাবে বলবো? Ich habe einen Termin am Donnerstag. আচ্ছা, ডিমস্টাক। ডোনাস্টাক হচ্ছে বৃহস্পতিবার। এবার দেখেন, এবার যদি এই সেন্টেন্সটাকে আমি একটু বড় করি, যেমন আমি যদি বলি আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট অন মানডে অ্যাট 8 AM বা 8 o'clock, যেটাই বলি 8 AM বা 8 o'clock, ইংরেজরা তো AM PM দিয়ে বলে। তো তখন এই বাক্যটাকে আমি কিভাবে চেঞ্জ করব বলতে পারবেন? শুধু টাইমটা লিখবো এবার, ওই যে উপরে শিখাইছি। কি বলছেন আবার বলেন। দেখেন, আমি এই যে ইংরেজি সেন্টেন্সটাকে একটু বড় করছি। আগে ছিল আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট অন মানডে, এখন আমি আবার এটাকে একটু বড় করছি, আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট অন মানডে অ্যাট 8, মানে আমার সোমবার দিন সকাল 8টায় একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। তো এই অ্যাট 8 AM এটাকে জানি কিভাবে বলে, যে একটু আগে শিখাইছি। টাইমের জন্য কি প্রিপজিশন ব্যবহার করবেন? সেন্টেন্স সেমই থাকবে কিন্তু। টাইমের জন্য হচ্ছে আর এই মানডে দিনের জন্য হচ্ছে গিয়ে আম। সো ich habe einen Termin am Montag um 8 Uhr. এক্স্যাক্টলি, 8 Uhr। দেখছেন কত বড় সেন্টেন্স, কিন্তু লেখা কিন্তু সোজা যদি আপনি প্রিপজিশন পারেন। আর যদি প্রিপজিশন না পারেন তাহলে আবার বলতে পারবেন না, ঠিক আছে? তাহলে আমরা দুইটা প্রিপজিশন শিখলাম, একটা হচ্ছে আর একটা হচ্ছে আম। আরেকটা প্রিপজিশন আছে, সেটা হচ্ছে ফন বিস। এটা তো শিখাইছি বোধহয়, তাই না আপনাদেরকে? হ্যাঁ, ফন বিস শিখাইছে। ফন বিস শিখাইছি। তো বলেন তো দেখি, তারপরেও আমি আরেকবার একটু লিখি যেহেতু আসছে বইয়ে। ফন বিস হচ্ছে ফ্রম টু, এটা আবারও রিভিশন হবে। এই প্রিপজিশন আমি কয়েক দফায় পড়াই, কয়েকবার পড়াই, কয়েকভাবে পড়াই, কারণ প্রিপজিশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর ব্যবহার। তো দেখেন, ফন বিস হচ্ছে ফ্রম টু, তাই না? তাহলে বলেন তো দেখি, আই ওয়ার্ক ফ্রম মানডে টু ফ্রাইডে। Ich arbeite von Montag bis Freitag. হ্যাঁ, ফন মন্টাগ বিস ফ্রাইটাগ। আচ্ছা, এরপরেরটা করবেন হচ্ছে রুমা আপু। এরপরেরটা কিন্তু এই ফ্রম টু কিন্তু দিনের সাথেও যায়, আবার টাইমের সাথেও যায়, বলছি না? মনে আছে? যে ধরেন আপনি যদি বলতে চান যে আমি 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করি, ওই যে থেকে পর্যন্ত সময় আর দিন, সময় দিন দুটোর সাথেই কিন্তু যায়, তাই না? তখনও তাই হবে। তাহলে আমি যদি বলি আই ওয়ার্ক from 8 AM to 5 PM, চিন্তা ভাবনা করে বলেন, কুইক করার দরকার নাই, ঠিক আছে?
করছি। হুম, আপু কি নাই? হ্যাঁ হ্যাঁ বলেন, আমি শুনতেছি। Ich arbeite, du acht, টু, ফ্রম টু, এটার জন্য কি প্রিপোজিশন ব্যবহার করতে বলছি? from to bis, ফন বিস, from ফন bis, বিস থেকে পর্যন্ত। তাহলে এটার জন্য আপনি কি বলবেন? ইস আরবাইটে, দেখেন উপরে একজন করে দিচ্ছে, সেম জিনিসই, শুধু টাইমটা আপনার বসাইতে হইতো। ইস আরবাইটে ich arbeite von 8 ফন, হ্যাঁ, তারপরে আক্ট ওয়া, 8 Uhr, হুম আবার কোশ্চেন এটার জন্য কি হবে? হুম ফ্রম টু এর জন্য কি প্রিপোজিশন লিখা আছে উপরে, দেখে দেখেও কিন্তু পারা যায়। এটা from bis, এক্স্যাক্টলি, তাহলে ফোনের ফোন মানে থেকে, আটটা থেকে, এরপর von ফোন, ফোন ফোন ফোন, আটটা থেকে, আপনি পাঁচটা থেকে তো কাজ করতেছেন না, আটটা থেকে করতেছেন। ফ্রম এইট, তাহলে ফোন আট, তারপর টু ফাইভ এর জন্য শিবলি ভাই যেটা করছে আপনি সেটা খেয়াল করলেও কিন্তু পারতেন। প্রথম টাইমের আগে ফোন বসছে, তাহলে পরের টাইমের আগে কি বসবে? বিশ বসবে, বিশ। bis, হ্যাঁ, তাহলে এটা কি এত টাইম লাগার কথা রোমা আপু? এবার পরের টাইমটা বলেন, পাঁচটাকে কিভাবে বলে জার্মানরা? von না, 5 PM মানে বিকাল 5টা, জার্মানরা 24 আওয়ারে চলে, 12 17। ঘন্টা না আমাদের মতো। তাহলে বিকাল 5টা কয়টা? ছয়, 17টা বলে, 17টা হচ্ছে 5টা, 17টা বলে। আচ্ছা, এই জিনিসটা আপনার এখনো বোঝা হয় নাই। দেখেন, আপনাকে আমি ঘড়ি জার্মান ঘড়ি শিখাই, ঠিক আছে? জার্মান ঘড়ির টাইমটা আর কি কিভাবে, রাত 12টা হচ্ছে নুল, ঠিক আছে? নুল, এটা রাত 12টা, আমি লিখতেছি না। রাত 1টা থেকে দুপুর, আচ্ছা আমি ঘড়িটাই পুরোপুরি লিখে দেই, না হলে আপনার আসলে কমপ্লিকেটেড লাগবে হয়তো। দেখেন, রাত 12টা নুল, তারপরে রাত 1টা বাজছে, 2টা বাজছে, 3টা বাজছে, 4টা বাজছে, এবার 5টা বাজবে, এটা কিন্তু ভোর 5টা, এবার 6টা বাজছে, এরপর 7টা বাজছে, এভাবে 12টা পর্যন্ত বাজবে, ঠিক আছে? নর্মালি, একদম নর্মালি আমাদের মতোই। 7টা, তারপর 8টা বাজছে, 9, 10, 11, 12, এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত সব ঠিক আছে। কিন্তু মেইন খেলা হচ্ছে এরপর। আবার যখন আমাদের ঘড়িতে আবার কি বাজে, মানে আমরা বলি আর কি আমাদের ঘড়িতে, তার মানে এই না যে জার্মানরা 24 ঘন্টা একটা ঘড়ি বানায় ফেলছে, এরকম না, কিন্তু ওরা বলে আর কি এইভাবে। তো এবার আমাদের ঘড়িতে যে বাজে হচ্ছে 1টা, আবার 1টা বাজে, তাই না? 12টার পর আবার 1টা শুরু হয়, কিন্তু 12টার পর 1টা শুরু হয় না, 12টার পর 13টা বাজে, এরপরে কয়টা বাজে? 13টার পর কয়টা বাজবে? 14টা বাজবে, এরপর 15টা বাজবে, এরপর এরপর 16টা বাজবে, হ্যাঁ এরপর 17টা বাজবে, তারপর 18টা বাজবে, এইভাবে 23 পর্যন্ত বাজবে, ঠিক আছে? 19টা বাজবে, 20টা বাজবে। এক সময় এখানে আসার পর অভ্যস্ত হয়ে যাবেন, ধরেন আমরা তো বাংলায় বলি কনভারসেশন, তখন আমরা ওইভাবেই বলি যে আমি 21টা বাজে আসবো তো তোমার বাসায়, বা ভাই আপনার বাসায় আমি 21টা বাজে আসবো, অথবা ভাই আমার 16টার আগে টাইম নাই, 16টার সময় আমার কাজ শেষ। এভাবে অভ্যস্ত হয়ে যাবেন এক সময় বলতে বলতে, ঠিক আছে? তখন আর ওই যে রাত 8:30 9:30 ভুলে যাবেন আর কি। এইভাবে 23টা বাজে। এবার খেয়াল করেন, 12টার পরে যখন 13টা বাজছে, ওইটা কি আমাদের 1টা না? দুপুর 1টা। এরপর
2টা, এরপর দুপুর 3টা, তিনটা। এরপর দুপুর 4টা, তাহলে 16টা হচ্ছে 4টা, তাহলে 17টা কত 5টা, 5 PM, ঠিক আছে। 18টা হচ্ছে 6টা, 19টা হচ্ছে 7টা, 20টা হচ্ছে 8টা, 21টা হচ্ছে 9টা, ঠিক আছে। 22টা হচ্ছে 10টা, 23টা হচ্ছে 11টা, ঠিক আছে। এবার আপনার যখন বলতে হবে তখন কিন্তু এই নাম্বারগুলো বলতে হবে, 24 আওয়ারের নাম্বারগুলো, ঠিক আছে। এইটাই আপনি মনে রাখবেন। তাহলে এটা ich arbeite von 8 Uhr bis 17 Uhr, অথবা এখানে উয়ার না বললেও কোনো সমস্যা নেই। আপনি যদি ich arbeite von 8 bis 17 Uhr ও বলেন তাও ঠিক, মানে দুইবার ওয়ার বলা ম্যান্ডেটরি না এই ক্ষেত্রে। আচ্ছা, গুড। এবার আমরা একটু পজিটিভ আর্টিকেল পড়বো, তারপরে আর কিছু পড়বো না আজকে। দেখি কতটুকু পড়াইতে পারি, হয়তো সম্পূর্ণ শেষ করতে পারবো না পজিটিভ আর্টিকেল, যতটুকু পারি আর কি। আচ্ছা, কালকে যদি আমি ঘড়ির টাইম জিজ্ঞাসা করি বলতে পারবেন তো? আমি জিজ্ঞাসা করবো, কিন্তু মনে করেন এটা মিনি টেস্ট, টেস্টের কথা বললে তো আপনাদের আবার জ্বর আসে। কিন্তু আমি যদি বলি যে আমি জিজ্ঞাসা করবো, তাহলে আবার কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এবার দেখেন আমরা একটু পজিটিভ আর্টিকেল শিখবো। এই দুইটা পড়াই গুরুত্বপূর্ণ, বাসায় একটু মনোযোগ দিয়ে পড়বেন। এই জন্য আমি অনেক বেশি পড়াবো না পজিটিভ আর্টিকেল, কারণ এটাও খুবই ইকুয়ালি ইম্পর্টেন্ট, ঘড়ির কাটার মতোই ইম্পর্টেন্ট। এটা ঠিক মতো না বলা ছাড়া সেন্টেন্স মেক করতে পারবেন না, সঠিক সেন্টেন্স আর কি। তো তার জন্য আগে শিখতে হবে পজিটিভ আর্টিকেল জিনিসটা কি, এটা আবার কি ঘোড়ার ডিম মাথায় দেয় না খায় না কি করে। তো পজিটিভ আর্টিকেল, যেটা নাম থেকে দেখা হচ্ছে, কিছু একটা পজিশন বোঝায়। পজিশন কি? মালিকানা বা স্বত্বাধিকারী, বা হতে পারে সম্পর্ক, তিনটাই। তো পজিটিভ আর্টিকেল ইন্ডিকেট ওনারশিপ, রিলেশন আর পজেশন, মানে আপনি কোনো কিছুর মালিক, আপনার কোনো কিছুর সাথে সম্পর্ক, অথবা আপনার কোনো স্বত্বাধিকারী যে কোনো কিছু, মানে যেই জিনিসটা আপনার অন্তর্ভুক্ত, অথবা যেই জিনিসটা যেই জিনিসের অন্তর্ভুক্ত, অথবা যে যার অন্তর্ভুক্ত, কার সাথে যার সাথে যার সম্পর্ক, এইগুলো বোঝানোর জন্য পজিটিভ আর্টিকেল। এখন আমি যদি একটু সহজ করে বাংলায় বলি, এটা তো গেল একটা জাস্ট সংজ্ঞা। সহজ করে যদি বলি, আমরা বলি না যে আমার, যেমন আমি যদি বলি যে আমরা হচ্ছে 3 বোন, আমার 2টা বোন আছে, হ্যাঁ। তোমার কয়টা ভাই আছে, তোমার বাবা কোথায় থাকে, তোমার মা কি করে, তোমার বাচ্চারা কি স্কুলে যায়, এই যে আমার, তোমার অথবা আপনার নাম কি, ঠিক আছে। তো সরি, আপনার নাম কি না, সরি, আপনার ভাইয়ের নাম কি, হ্যাঁ। তো আপনার ভাই, আমার বাবা, তোমার মা, তোমার বউ, তোমার স্বামী, তার স্ত্রী, এই যে আমার, তোমার, তার, যে কোনো কিছুর সাথে যে আমি একটা নাউন বলতেছি, এইটা কিন্তু ওই ব্যক্তির সাথে তার সম্পর্ককে বোঝাইতেছে, তাই না? যেমন আমি যদি বলি তোমার ভাই, তোমার ভাইয়ের নাম কি, তোমার ভাই কি করে, তোমার ভাই কোন দেশে থাকে, তোমার ভাই কি বিবাহিত, তোমার ভাই কি কাজ করে, তোমার ভাই এসএসসি পাস করছে কিনা, এই যে তোমার ভাই, তোমার ভাইটা কিন্তু আলাদা ব্যক্তি, তার সাথে আপনার সম্পর্ক হচ্ছে ভাইয়ের, তাই না? আপনি তার বোন, মানে সে আপনার ভাই, আপনি তার বোনও হতে পারেন, আপনি তার ভাইও হতে পারেন, ঠিক আছে। তাহলে এই যে আমার সাথে তার সম্পর্ক, যেমন আমার ভাই, আমার দাদা, আমার চাচা, আমার মামা, আমার স্বামী, আমার স্ত্রী, আমার সন্তান, হ্যাঁ। এরকম একই জিনিস আবার তোমার ক্ষেত্রে, একই জিনিস তার ক্ষেত্রে, একই জিনিস আপনার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য, মানে আপনার মা, আপনার বাবা, আপনার স্বামী, আপনার স্ত্রী, তাই না? এইগুলো কিন্তু প্রত্যেকটা সম্পর্ক। তো এই যে এই জায়গাগুলোতে আমার, তোমার, তার, ভাই, ভাই কিভাবে বলে আমি জানি, ব্রুদার। বাবা কিভাবে বলে আমি জানি, ফাদার। মা কিভাবে জানি, মুদার। কিন্তু তোমার মা কিভাবে বলে, তোমার বাবা কিভাবে বলে, তোমার ভাই কিভাবে বলে, এইটাই হচ্ছে পজিটিভ আর্টিকেল, মানে আপনার সাথে তার সম্পর্ক। তো তোমার ভাই, আমরা জানি ভাই হচ্ছে ব্রুদার, আপু আমরা জানি ভাই শেষ হয়ে যাবে। হচ্ছে ব্রুদার, তাহলে তোমার ভাই আমরা কিভাবে বলি, তোমার কিভাবে বলি, এটা আপু আমরা কল কেটে যাবে মনে হচ্ছে। এটাই হচ্ছে পজিটিভ। ও কল কেটে যাবে, আচ্ছা আমি
এগুলোকে আমরা কিভাবে বলবো? তার জন্য আমাদের লাগবে হচ্ছে পজিটিভ পার্টিকেল, ঠিক আছে? সেগুলো কি? মাইন, দাইন, সেটা আমি সামনে দেখবো, মুখস্থ করবো আর কি। আমার তোমার এই সম্পর্কের ক্ষেত্রে এগুলো কিভাবে বলে। তো আজকে আপাতত জাস্ট এই চারটা পড়ানো মুখস্থ করা পর্যন্তই আপনাদের পড়া, তারপরে বাকিটা আমরা কালকে কন্টিনিউ করবো। তো দেখেন, ইস মানে হচ্ছে আমি, আর মাইন মানে হচ্ছে আমার, হ্যাঁ, দু মানে তুমি, ডাইন মানে তোমার, এয়ার হচ্ছে সে পুরুষ, জাইন হচ্ছে তার হিজ, এস হচ্ছে ইট বা ইহা, এক্ষেত্রেও জাইন, জাইন হচ্ছে ইহার, জি হচ্ছে সে মহিলা বা সি, ইয়ার হচ্ছে তার বা হার, ভিয়ার হচ্ছে উই বা আমরা, উনজার আমাদের, ইয়ার তোমরা, অয়ার তোমাদের। এরপরে যে জি আছে, ফর্মালের জি আর প্লুরালের জি, যেটাকে দে বলে, প্লুরাল মানে প্লুরাল যেটা, প্লুরালের জি এসটা ছোট হচ্ছে, এটা দে বা তাদের প্লুরাল। আর এই জি হচ্ছে আপনি বা আপনারা, তাহলে এটা হবে আপনাদের। দুইটাই ইয়ার, মানে জি সবগুলোই ইয়ার। মেইন কথা হচ্ছে এটা, সেটা সিঙ্গুলারের জি হোক, প্লুরালের জি হোক, ফর্মালের জি হোক, সবগুলোই ইয়ার। তবে ফর্মালের জি এর যেমন এস বড় হাতের, ঠিক একই রকম ভাবে পজিটিভ পার্টিকেলের আইও বড় হাতের হবে ফর্মালের ক্ষেত্রে। তার বাদে জি সবগুলোই ইয়ার, ঠিক আছে? এবার এটা একটু মুখস্থ করেন কাইন্ডলি। ইস মাইন, দু দাইন, এয়ার জাইন, এয়া এস জাইন, এভাবেও করতে পারেন। এয়া এস জাইন, দেখেন পড়া কিন্তু কম। ইস মাইন, দু দাইন, এয়া এস জাইন, জি তিনটাই, বিয়ার, উনজার, ইয়ার, অয়ার, এইটুকি। আমার সাথে সাথে বলেন, ইস মাইন, আমার সাথে সাথে বলেন, পড়া তাড়াতাড়ি হবে। দু দাইন, দু দাইন, এয়ার এস জাইন, ইয়ার এস জাইন, জি 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 ইয়ার, জি জি ইয়ার, হ্যাঁ, বিয়ার উনজার, ইয়ার উনজার, ইয়ার অয়ার। ইয়ার অয়ার। হ্যাঁ, এবার মুখস্থ করেন। বাংলা হচ্ছে আমি আমাদের, তুমি তোমাদের, সে তার, ঠিক আছে? এভাবে। শিবলি ভাই, আপনার পরিচিত কেউ কি বাংলাদেশ থেকে আসবে নাকি এর মাঝে 2-1 মাসের মধ্যে? হ্যাঁ আপু আসবে, কেন কিছু লাগবে? আমার একটা মেডিসিন আনতে হবে, সর্বোচ্চ ওজন হয়তো 100-150 গ্রাম হতে পারে। ও আচ্ছা, আমিও মেডিসিন আনাবো চিন্তা করতেছি। ওষুধ আর কি। এখন এটা কি মানে জোর নাই, যদি আর কি আনতে পারে আমার খুব উপকার হয়। না না না, আনতে পারবে, সমস্যা নেই। তাই? থ্যাংক ইউ ভাই। কে সে? আপনার সাথেই থাকে স্মেল গার্ডেনে নাকি? হ্যাঁ হ্যাঁ, আসলে আমাদের এখানে একটা ভাই, অন্তর ভাই আর আচ্ছা, কি। কবে আসবে? উনি মনে হয় দেশে গেছে তো 1 মাস তো হলো, মনে হয় সামনের মাসের দিকে আসবে। আচ্ছা, আপনি কি ওনার সাথে কাইন্ডলি কথা বলে আমাকে একটু তাহলে জানায়েন যে আমি আর কি পার্সেলটা কবে নাগাদ ওনার হাতে পৌঁছাবো, যদি আর কি উনি রাজি হয় আনতে সেই ক্ষেত্রে। আচ্ছা, এখন পার্সেল আপনি কি মানে ডিএচএল করে, ওষুধ তো ওনাকে টাকা দিয়ে দিলে, ওষুধের নাম দিলে উনি তো কিনে নিয়ে আসতে পারবে, আপনার তো এই কষ্ট করে পার্সেল পাঠাইতে হবে না। পারবে? আচ্ছা, তাহলে তো খুবই ভালো হয়। আচ্ছা তাহলে খুবই ভালো হয়। আপনি জিজ্ঞাসা করেন যে মানে এইটাই ওনার জন্য, আমি আসলে একজনকে প্যারা দিতে চাচ্ছি না আর কি, এটাই ওনার জন্য কনভিনিয়েন্ট হয় নাকি ওনার বাসায় হোম ডেলিভারি দিবে আর কি প্যাকেটটা, এটা কনভিনিয়েন্ট হয়। ধরেন আপনি তো ধরেন আপনার কথা বললেন, তার জন্য আমি আসলে শিওর না, এই জন্য বলতেছি, কারণ আচ্ছা অনেকের জন্য আচ্ছা, অনেক রকম ইয়া হতে পারে। বুঝতে পারছি। আচ্ছা আমি ওনার নক দিতেছি, আমার নিজের ওষুধ আনানো লাগবে। আচ্ছা, আপনি তাহলে একটু যাই না আমাকে জানাই, কারণ দেখা গেল সে বেড়াতে গেছে, এখন যদি আমার জন্য একটা প্যারা নিয়ে তাকে আবার দোকান দোকান ওষুধ না, না, খুঁজতে হয়, সমস্যা এটা তার জন্য ঝামেলা হবে কিনা, এই জন্য। যদিও ওষুধ অ্যাভেলেবেল, এখন
হয়তো I don't know, আচ্ছা হয়তো সমস্যা অ্যাভেলেবল। নেই আমি কোথায় নোট থাকে উনি এমনি বাংলাদেশে? ওনার বাসা কই সেটা তো জানি না। আচ্ছা, তাহলে মফস্বলে হইলে আবার কিন্তু টাফ হবে। তারপরেও আপনি আস্ক করে দেখতে পারেন, তাহলে আমি ওষুধের নামটা দিয়ে দিব, ইনজেকশন আর কি বেসিক্যালি ওইটা। আচ্ছা আচ্ছা হ্যাঁ, জাস্ট এটা হচ্ছে কি, যদি সামনের মাসে আসে তাহলে 3টা জাস্ট অ্যাম্পুল আনলেই হবে। আচ্ছা ঠিক আছে। আপু হয়েছে। আচ্ছা ঠিক আছে শিবলি ভাই, আপনারটা যদিও পারার কথা, হয়তো পড়ছেন আগে, হ্যাঁ এগুলো আমি পারি পসেসিভ পারেন। পড়ছি। আচ্ছা ঠিক আছে, এবার আমি ওইভাবে ধরবো না, আমি ধরবো হচ্ছে, বলেন তো দেখি, আহ, বোনকে কি বলে জার্মান ভাষা? বোন। হ্যাঁ, বোন। সুইস্টার Schwester, হ্যাঁ Schwester। আচ্ছা, এটাও যদি কঠিন হয়, ভাইকে কি বলে? ব্রুডার ব্রুডার। বাবাকে কি বলে? ফাটা মাকে কি বলে তোমাকে? মোটা হ্যাঁ, মোটা। আচ্ছা, তো আমরা এই সম্পর্কগুলোকে এবার সাজাবো। আপু আরো দুইটা বিখ্যাত ইয়ে আছে ওপা ওমা। হ্যাঁ, ওপা ওমা হচ্ছে দাদা দাদি বা নানা নানি। এই ওপা দুইটা শব্দ আমার ওমা। খুব পছন্দ। তাই, হ্যাঁ, ওমার সাথে মা একটা, মানে মায়ের একটা ডাক আছে, আর ওপার সাথে পাপা আর কি, পাপার একটা ইয়ে আছে, ওখান থেকেই আর কি এভাবে বলে ওমা ওপা। আচ্ছা, এটাকে অমিও বলে, ওপিও বলে, আবার মুতারকে মুতিও বলে, মামাও বলে, ফাতারকে ফাতিও বলে, পাপিও বলে, পাপাও বলে। মানে আমরা যে যেমন বাবাকে অনেক ভাবে ডাকতে পারি না, কেউ বলে আব্বা, কেউ বলে আব্বু, কেউ বলে বাবা, কেউ বলে বাপি, কেউ বলে বাজান, তাই না? প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা, তো ওদেরও আদরের, এগুলো তো ডেফিনেটলি আদরের সম্পর্ক, সো আদরের ডাক আছে। হ্যাঁ, ভাই বোনের ক্ষেত্রে নাই, এটা না, এটা থাকবে না। এটা থাকবে না, এখন এটা সম্পত্তির ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করা আছে। তুই তো এই জন্য। তুই তো গাড়িতে আচ্ছা, চলে যাই যাবে হোক। কিছুদিন পরে। হ্যাঁ, সেটাই। তাইলে এবার বলেন তো দেখি, আমার বোন কি হবে? এর জন্য পজিটিভ আর্টিকেল কি ব্যবহার করব? আমার বোন মাইনে আমার বোন সুইস্টার। মাইনে সুইস্টার। মাইনে সুয়েস্টার, কিন্তু আপনি তো পড়লেন আমি আমার ইস মাইন, তাহলে এখানে মাইনে কেন বলতেছেন? জানেন ওই যে কেন? পসেসিভ আর্টিকেলের মাইনে। উম, না, এটা কেন বলছেন তা আপনি জানেন না, কিন্তু বলছেন সঠিক। এটা তো জানার আপনি কথা, দেখেন- রুমা পয়েন্ট আপনার যা পারার কথা। হ্যাঁ বলেন। বুঝতে, এটা তো রুমাপুর পারার কথা না, আপু তো কেস পড়ছে। না, এটা আমি এখনো বুঝাই নেই যে কখন মাইন হবে আর কখন মাইনে হবে। যাই হোক, এটা খুবই শর্ট একটা জিনিস। আপনি কি পড়লেন এই মাত্রই, ইস হচ্ছে আমি, মাইন হচ্ছে আমার, তাহলে আমার বোন হবে মাইন সুয়েস্টার, তাই না? মাইনে সুয়েস্টার কিভাবে হলো, এটা আমি বলিই তো নেই, তাই না? মনে রাখবেন, আপনি যার কথা বলছেন আপনি না, আপনি একজন মেয়ে, আপনার জেন্ডার ম্যাটার করে না, তবে আপনি যার কথা বলতেছেন সে কি আপনার বোন না? তাহলে সে একজন স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ হইলে মাইনে হবে, মানে ই যোগ হবে। হ্যাঁ, প্রত্যেকটার ক্ষেত্রেই। যদি তোমার বোন হইতো তাহলে দাইনে সুয়েস্টার হইতো, যদি তার বোন হতো তাহলে কি হইতো, ইয়েরে সুয়েস্টার হইতো, অথবা জাইনে সুয়েস্টার হইতো। হ্যাঁ, তো আপনার যার কথা বলছেন সে যদি স্ত্রীলিঙ্গের হয় তাহলে একটা ই যুক্ত করতে হবে, এটাই, আর কিছু না। তাহলে মাইন হবে মাইনে, দাইন হবে দাইনে, জাইন হবে জাইনে, ইয়ার হবে ইয়েরে, অয়ার হবে অয়রে, উনজার হবে উনজেরে। ঠিক আছে? কাদের ক্ষেত্রে? স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। পুরুষ লিঙ্গ আর ক্লিবলিঙ্গের ক্ষেত্রে যা পড়ছেন তাই। তাইলে তোমার ভাই কি হবে? ডাইনে ব্রোডার। এই তো ভুল বললেন। ভাই কি পুরুষ না মহিলা? ও ডাইনে। হ্যাঁ, নাই, এইখানেই ভুলটা হয়। মেইন ভুলটা মানুষ এইখানেই করে, কারণ সে তার জেন্ডারের কথা চিন্তা করে। প্রথম সাইকোলজিক্যাল ভুল, ফেইলার এটা। সেটা হচ্ছে যখনই আমি আমার বোন বলবো, আপনি আমার বোনের কথা না চিন্তা করে আপনি আমার কথা চিন্তা করেন, যে
উনি তো মহিলা, তাইলে আমি ডাইনে বলে দিব, তাই না? ডাইনে ব্রুদার বললে মানুষ আস্তে আস্তে পেট ব্যথা হয়ে যাবে, কারণ ব্রুদারটা তখন উভয় জেন্ডারে মানে রেইনবো হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে সে একজন ঠিক আছে, তো সেটা একটু বেশি হাস্য। এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে, আপনি যার কথা বলছেন, হ্যাঁ মানে যাকে ইন্ডিকেট করতেছেন, আপনার এই মাইন্ড লাইনের পাশে থাকা নাউনটা জেন্ডার অনুযায়ী ই যুক্ত হবে অথবা হবে না। যদি সে স্ত্রীলিঙ্গের হয় তাহলে ই যুক্ত হবে, না হলে নাই। যেমন ব্রুদার হচ্ছে পুরুষ, দাইন হয়েছে। এবার আমি যদি বলি যে আপনার বাবা, তাহলে কি হবে? আপনার বাবা, আপনার। চিন্তা করেন আপনি করতে, জি হ্যাঁ জি হবে, জি বাটার। জি ফাতার কিভাবে হয় আপনি না মুখস্থ করলেন। জি হচ্ছে আপনি, আর আপনারা আপনার কি হয়? ইয়ার হয়, প্রত্যেকটা জি তো ইয়ার হয়, তাই না? জি হচ্ছে আপনার, আর ইয়ার হচ্ছে আপনার, দুটা কিন্তু আলাদা জিনিস। তাহলে এবার কি হবে? এটা আপনার বাবা কি হবে? ইয়ার ফাটার। এবার ইয়ার ফাটার হবে না ইয়েরে ফাটার হবে? ইয়েরে ফাটার কেন হইলো না? ফাটার এটা হচ্ছে মাস্কুলিন। এক্স্যাক্টলি, বাবা হচ্ছে পুরুষ তাই ইয়ার হবে, বাবা যদি মহিলা হইতো তাহলে ইয়েরে হইতো। এবার যেমন আমাদের মা যদি বলতে চাই তাহলে কি হবে? আমাদের তাইলে হচ্ছে উনজার, উনজারে মোটা। হ্যাঁ, উনজারে, ঠিক আছে, উনজারে। উনজারে। আমরা হচ্ছে ভিয়ার, আর আমাদের হচ্ছে উনজার, তাই না? উনজারে হয়েছে কারণ মায়ের স্ত্রীলিঙ্গ, তাই উনজারে একটা ই যুক্ত করতে হবে। আচ্ছা, ওপা, দাদা অথবা নানা। এবার বলেন দেখি, একজন পুরুষ, তার দাদা আর কি, তার দাদা, এই তারটা হচ্ছে শিবলি ভাইয়ের দাদা মনে করেন, তার দাদা, তাহলে কি হবে? মানে আমি এই তারটা বলতেছি, তারটা পুরুষ লিঙ্গ থেকে আসবে, কি পুরুষে আসবে, ইয়ে হবে, জাইন, জাইন হবে। এক্স্যাক্টলি, জাইন, মানে হিজ জাইন ফাদার, ওপা। হিজ গ্র্যান্ডফাদার। হ্যাঁ, এই 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 যে যেই জাইন যার জন্য বলছি সে তো একজন পুরুষ, তাই না? যেমন শিবলি ভাই, এই জন্য আমি শিবলি ভাইয়ের এক্সাম্পলটা টানছি, কারণ সে একজন পুরুষ লোক। তাহলে শিবলি ভাইয়ের দাদা যদি আমি বলতে চাই যে তার দাদা, তাহলে এই তারটা কে আসলে? এই তারটা কিন্তু শিবলি ভাই, হ্যাঁ, এই জন্য তারের জন্য জাইন হয়েছে। আর ওপা, ওপা তো ওপাই এখানে লিখাই আছে। এবার রুমা আপুর নানির কথা যদি আমি বলি যে তার নানি, এই তারটাকে বলতে আমি রুমা আপুকে বোঝাচ্ছি, একজন মেয়েকে বোঝাচ্ছি, তাহলে এবারে এটা কি হবে? তার নানি, ইয়া। হ্যাঁ ইয়ার, ইয়ার হবে নাকি? ইরে হবে, ইরে। এক্স্যাক্টলি, কারণ কি এই এটা যুক্ত করতে হবে যে পাশে থাকা ওমার জন্য, তাই না? ওমা একজন স্ত্রীলিঙ্গ। হ্যাঁ আচ্ছা, বোঝা গেছে পজিটিভ পার্টিকেল। আচ্ছা, তাহলে এটা এই চারটা মুখস্থ করে লিখে হোমওয়ার্ক দিবেন আমাকে, ঠিক আছে? বাংলায় লিখবেন, এখানে আমার ইংরেজি গুলো লিখে আছে, আপনারা বাংলাগুলো লিখবেন, যে আমি, আমার, তুমি, তোমার, সে, তার, ঠিক আছে? সব তো লিখবেনই, সাথে পাশাপাশি বাংলাগুলো লিখবেন। আচ্ছা, আজকে এ পর্যন্তই, ইনশাআল্লাহ আমরা কালকে কন্টিনিউ করবো ক্লাস, ঠিক আছে? কালকে কখন বলো? কালকে কালকে আমার কোথাও কোনো কাজ নাই আর কি, বাইরে আজকে আছে। তো কালকে আপনি যদি বলেন যে দুপুর 3টায়, তাহলে আমি নিতে পারবো, মানে জার্মান টাইম 11টা। 3টার দিকে নিয়ে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।